মানুষের এই জায়গাতে আসতে হাওড়া শিবপুর থেকে কতটা পথ পেরোতে হয়েছে? চুরি ছেঁচড়ামির বদনাম তো দিতে পারেনি, চোর তো বলতে পারেনি। পৃথিবীর সব থেকে খারাপ এবং নোংরা ভাষাটা হচ্ছে চোর। মুখ বন্ধ করলেই হবে, আমার লেখা আমার মুখ বন্ধ করলেই হবে। করিনি তো কম্প্রোমাইজ, তারা কাজ কেড়ে নিয়েছে, আমার প্রিয় কাজটা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না লন্ডন বানাবে, এই তো টেমস নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। দেখা হবে ময়দানে, ভোটের ময়দানে দেখা হবে। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আইন কানুন নিয়ম নীতি তুলতো না কেউ কানে, আদালতকে বুড়ো আঙুল, পুলিশকে পকেটে ভরে, ওপরওয়ালা আজকে হিসেব মিলিয়ে দিল জোরে। পড়ছে মনে, পড়ছে মনে। অনেক কিছুই মনে পড়ছে আজ, শুধুমাত্র একটা দুটো নয়, দীর্ঘ এতদিন ধরে রাজনীতির ময়দান কামড়ে পড়ে থাকা, অনেক চাপ, অনেক বিতর্ক, সবকিছু সহ্য করেও জমি না ছাড়া, এমনকি নিজের যে স্বাচ্ছন্দ্যের যে জায়গাটা, সেই ইন্ডাস্ট্রি, সেখানে পর্যন্ত বিভিন্ন সময়তে বিভিন্ন রকমভাবে আক্রমণ, প্রত্যেকটা জিনিস নিজের মতো নিজের স্টাইলে সেগুলোকে প্রতিহত করা, তার জবাব দেওয়া। আজ খেলা বদলের খেলা, আজ দিন বদলের খেলা। আজকে অন্য চেয়ারে বসে আছেন, আমার সঙ্গে রয়েছেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। স্বাগত রিপাবলিক বাংলায়, বাংলার প্রাইম টাইমে, এবং শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ স্বর্ণালী, তোমাদের সবাইকে, আমাদের মিডিয়ার সব বন্ধুদের, এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো আমার দলকে, কৃতজ্ঞতা জানাবো রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে, যারা আমাকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছিলেন। এবং ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, প্রণাম জানাবো আমার শিবপুরের যত মানুষ রয়েছেন তাদেরকে। মানে হোমটাউন নিরাশ করলো না? বাড়ির ছেলে বাড়িতে কখনো আদর ছাড়া কিছু পায় নাকি, ভরসা ছাড়া কিছু পায় নাকি? আমি আমাদের দর্শক বন্ধুদের তোমার সামনেই জানাতে চাই যে চোখটা খুব ছলছল করছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষেরা যারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়াই করেছেন, মানুষের আশীর্বাদে জয়ী হয়েছেন, তাদেরকে অনেকে সংবর্ধনা দিচ্ছিলেন। ঠিক তেমনি এটা তো ভরসা এবং দায়িত্বের একটা জায়গা থেকে তাকে বিশ্বাস করা, যে অন্ধকারের নিকষ কালো ছায়া জমেছিল মানুষের মনে, জীবনে, রেস তো শেষ হয়ে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য মানুষ নির্বাচন করেছেন। একদম, মানে শেষ সম্বল, বাঁচার জন্য শেষ যে যা ধরে মানুষ সাঁতরে ভেসে বেঁচে থাকতে চায়, অনেক জায়গা থেকে আসছে এবং আসবে। আজ আমার চোখ ছলছল প্রায় করেই আসছিল, কারণ ঠিক আমার বাড়ি, যেখানে যাদের মধ্যে আমার বেড়ে ওঠা, দ্য ফ্রেন্ডস ক্লাব, আমার বাড়ির পাশের ক্লাব, সেই জেঠু কাকুরা, মায়েরা, দিদিরা, যেখানে আমার বারোয়ারি পুজো, যেখান থেকে আমার সোশ্যাল ওয়ার্ক শেখা, যাদের পরামর্শ শুনে আমার বড় হওয়া, এমনকি আমার পাড়ার নাটকগুলো করে বড় হওয়া, থিয়েটারের দল, সব মানুষ যেখানে আজকে তারা সম্বর্ধনা দিচ্ছিলেন। বিধায়ক রুদ্রনীল ঘোষকে আমার খুব অস্বস্তি হচ্ছিল এবং কষ্ট লাগছিল, আনন্দে চোখে জল চলে আসছিল যে এরাই সবটা শিখিয়েছেন আমাকে। যে বারবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন না যে কথাটা, বীজ মন্ত্রের মতো সবার কানে ঢুকে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বারবার যেটা বলতে চেয়েছে যে আমি নয়, আমরা। আমার ওই শিবপুরের মাটিটা, বিধানসভার জগাছার মাটিটা আমাকে ছোটবেলা থেকে এটা শেখাতো, দল মত পার্থক্য ভুলে যাও, ভালোর জন্য এক হও, আমি নয় আমরা। আজকে সেখান থেকেই এখানে আসা। তো অনেকের সঙ্গে কথা বলতে পারলাম না, অনেকে জড়িয়ে ধরতে চাইছিলেন, আমিও অনেককে জড়িয়ে ধরতে চাইছিলাম।
তারাই আমার হয়ে লড়াইটা লড়েছেন, তারাই যাদের মধ্যে ভ্রম তৈরি হয়েছিল, এত মিথ্যাচার, সেটা শুধু তৃণমূল নয়, তার সঙ্গে বামেদের মিথ্যাচার রয়েছে, আমাদের সংস্কার সংস্কৃতি ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া, কংগ্রেসের মিথ্যাচার রয়েছে। মানুষ আতান্তরে পড়ে যাচ্ছিলেন যে কোনটা ঠিক, খুব বিভ্রান্ত হয়ে কোনটা গিয়েছিলেন। সত্যি। তারপর নিজের জীবন, নিজের উপলব্ধি, বাকি অতীতে কারা কারা আমাদের ভালো রাখবার দায়িত্ব নিয়েছিল, কিন্তু এই জায়গায় এসে দাঁড়ালাম যেখানে হতশ্রী হয়ে রয়েছি। তারা সিদ্ধান্ত নিয়ে এবার ভোট দেননি, ভবিষ্যতের আঙুল স্পর্শ করেছেন, তাই ভারতীয় জনতা পার্টিকে এই ভরসা তুলে দিয়েছেন। আর শ্যামাপ্রসাদের বাংলায় পদ্মফুলের চাদর বিছিয়ে দিয়েছিলেন। তারা ছিলেন সবাই, খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল সবাইকে, সময় হলো না, নিশ্চয়ই হবে। বলে এলাম যে আবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, কারণ ওখান থেকেই পুরোটা শেখা। বাবা মা শিক্ষক ছিলেন, একদম। মা সঙ্গীত চর্চা করতেন, তার সঙ্গে বাবা শিক্ষক ছিলেন, তার সঙ্গে সঙ্গে পেন্টিং, পরিবারে নাটক, থিয়েটার এবং ছবি আঁকাটা খানটা বাবার থেকেই পাওয়া। হ্যাঁ, ওই রক্ত। বাবা মায়ের প্রচুর বন্ধু ছিল, তারা সোশ্যাল ওয়ার্ক করতে বেরিয়ে যেতেন। স্কুলের কতটুকু মাইনে ছিল। তো যে বাড়িটায় আমার বড় আমাকে শুনতে হয়েছে, প্রচারে যখন অপোজিশন যারা রয়েছে, বিশেষ করে তৃণমূল, তারা যখন কোনোভাবে আটকাতে পারছেন না, যখন মায়েরা, বোনেরা, কাকারা, জেঠুরা হাত ধরে এসে বলছেন আমার গলিটা দেখ কি অবস্থা, দেখ এখানে জল নেই, দেখ ড্রেনের জল বাড়িতে। আমি যখন লোকাল সমস্যাগুলো নিয়ে কথা বলছি, আমাদের হেলথ সেন্টার যেখানে আমাদের সমস্ত চিকিৎসাগুলো হতো, এমনকি মায়েরা তাদের সন্তানের জন্ম দিতেন, সেগুলো খতম করে দেওয়া হয়েছে। একটা ডাস্টবিনের চেহারা দেওয়া হয়েছে আমার 500 বছরের পুরনো শহর হাওড়াকে, আমার শিবপুর বিধানসভা কেন্দ্র সমত বাকি সবকটা জায়গাকে। একদম। এই মানুষগুলোর অনেক প্রত্যাশা যে ওরা আমাকে রুদ্রনীল ঘোষ বলতে গেলে ওদেরও অস্বস্তি, আর আমার শুনতে গেলে এবং ভোটের অস্বস্তি ময়দানে হয়। আমি যেটা দেখলাম রুদ্রদা, যে অনেকেই মানে ব্যক্তিগত আক্রমণের রাস্তাতেও হেঁটেছে তোমার হ্যাঁ, কাছে। মানে এরা মানে সবাই সেটা খুব আমার অদ্ভুত রকম রাজনৈতিক লড়াই নয়, রাজনৈতিক অ্যাটাক নয়, সবাই ব্যক্তিগত, এবং সেটা তোমার নিজের ইন্ডাস্ট্রিরও অনেকে। আমি আজকে এমন একটা দিন খুলে কথা বলার দিন, মানে রুদ্রনীল ঘোষ তো গিরগিটি, আমি দেখেছি এটা প্রকাশ্যে বলা হচ্ছে অন্য একটি সংবাদ মাধ্যমে, সেখানেও তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি আগে লাল ছিলে, পরে সবুজ হলে, এখন গেরুয়া হলে। এমনকি যখন তুমি নির্বাচনের প্রচারে রয়েছো সেই সময় তো ব্যক্তিগত আক্রমণ তোমার পরিবার নিয়ে, যেগুলো তুমি বলছিলে যে মানে নস্টালজিয়ার কথা, না, সেগুলো নিয়ে আমাকে বলা হচ্ছে। হচ্ছে যে আমার যে বাড়িটা হ্যাঁ। হাওড়ার, সেই বাড়িটা কি? ওটা নাকি আমি বিক্রি করে দিয়েছি নির্বাচনের জন্য, নাকি ওটা আমি ভাড়া নিয়ে রয়েছি। আমার জবাব আমায় দিতে হয়নি, শিবপুরের মায়েরা, বোনেরা, কাকু জেঠিমারা তারা দিয়ে দিয়েছেন। দেখো, যে দলগুলোর ওপরে মানুষ বিশ্বাস করেছিলেন, যে দলগুলোর ওপরে আমরা সবাই বিশ্বাস করেছিলাম, তারা যেভাবে এই সমাজটাকে, এই গরিব মানুষগুলোকে তাদের বাঁচাবেন বলেছিলেন, তারা নিজেরা সরে গেছেন তাদের আদর্শ থেকে, তাদের কথাগুলো থেকে। ফলত সেখান থেকে তো সরতেই হয়েছে, কাজটা তো থামালে হবে না। একদম। মানুষ তো ছুটে যায়। এই যে মানুষ বারবার সরকার পাল্টেছেন এত বিশ্বাস করে, বামেদের 34 বছর, তার আগে কংগ্রেসের একটা দীর্ঘ বছর, তারপর যদি তৃণমূল। আমাদের মানুষ ভরসাই না করতো তাহলে 34 বছর টিকলো কি করে? এক। বিশ্বাস ভেঙেছে তাই মানুষ তৃণমূলে এসেছিল, তৃণমূলে বিশ্বাস ভেঙেছে তাই মানুষ বিজেপিতে গেছে। আমি স্বর্ণালী, আমি তো কাজটা থামাইনি, একদম। আমি তো কোনোদিন আমার কথা বলিনি। এটা মানুষ দেখেছেন, শুধু আমি নয়, এরকম অগণিত প্রচুর মানুষ রয়েছেন যাদের কাছে আজকে জয়ী বিধায়ক বলে তুলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। সেই সমস্ত মানুষকে, এই জয়ের হকদার আমি নই, এই জয়ের হকদার যারা পশ্চিমবঙ্গের অবহেলিত নাগরিক, যাদের নাগরিক সম্মানটুকু দেওয়া হয়নি, লাল চোখ নিয়ে যাদেরকে চোপ, চুপ আর চুপ বলে যাওয়া হয়েছে, যারা সত্যিটা দেখেছেন, যারা অন্যায়টা দেখেছেন, তিনি আমি হই, তুমি হও, তিনি গৃহবধূ হন, তিনি স্টুডেন্টস হন, তিনি বাবা কাকা জেঠুরা হন, তাদেরকে বলে দেওয়া হয়েছে এরা বাতিল, এরা বাদ, এদের সমাজ থেকে ব্যান করো, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ব্যান করো, সংস্কৃতির জগৎ থেকে ব্যান করো। যারা এই রক্তচক্ষু আর মিথ্যা এবং তার সঙ্গে মানুষের ক্ষতি করার পরেও অহংকার নিয়ে কথা বলেছেন, ঠিক যেভাবে অহংকারী রাবণের পতন হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের হাতে,
ঠিক তেমনি ভগবান শ্রী রামচন্দ্রের পথে বিশ্বাস করা মানুষজন, আমার এই সনাতন সংস্কৃতির মানুষজন, যা বসুধৈব কুটুম্বকমের কথা বলে, যা আদি, যা সত্য, যা বহমান, তাই সনাতন, সেই রাস্তাতেই আস্থা রাখলেন প্রত্যেকটি মানুষ এবং বাকি দলগুলিকে বুঝিয়ে দিলেন যে আমাদের মিথ্যে বুঝিও না বন্ধু, বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক বোঝাও, অন্তত এই দেশটাকে টুকরো করার কথা বলো না, এই দেশের অমঙ্গল যে দেশগুলো কামনা করছে তাদের হয়ে কথা বলা দেশের মাটি থেকে বলো না, তুমি নিজেকেই ছোট করছো, তুমি সনাতনকে ছোট করো না, সনাতন সবাইকে নিয়ে ভালো থাকবার কথা এমনিতেই তো বলে, এই জয় সাধারণ মানুষের জয়। আর 300-র ওপরে আমাদের যে কার্যকর্তা যারা চলে গেছেন, যাদের চোখের জল রয়েছে, যারা উপর থেকে দেখছেন যে আমাদের লড়াইটা কি লড়াই বলেই থেকে যাবে, পশ্চিমবঙ্গের মানুষ জাগবেন না, তো যে জীবন বৃথা যায়নি, মন্ডল স্তর, শক্তি কেন্দ্র এবং বুথ স্তরের কর্মীরা মার খেয়ে অত্যাচারিত হয়ে পদ্ম ফুলের ঝান্ডাটা কাঁধে নিয়ে মানুষের কথা বলতে বলতে হেঁটেছেন, মানুষ সব লক্ষ্য রাখছিলেন যে কারা মিথ্যে বলছেন, মিথ্যে বোঝাচ্ছেন, আর কারা আমার জন্য রাস্তায় নেমে মার খাচ্ছে, তাদের আশীর্বাদ দিয়েছেন, ভরসা দিয়েছেন মানুষ। তুমিও তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে রাস্তায় নেমেছো, আন্দোলন করেছো। আমি কিছুক্ষণ আগে একটা কোলাজ সেই জন্য দেখাচ্ছিলাম যে পুলিশ ভ্যানে ধাক্কা মেরে একজন মানে জাতীয় স্তরে অভিনেতাকে ধাক্কা মেরে তুলতে হয়েছে, কলার ধরে মারতে মারতে তাকে তুলতে হয়েছে, সেই ছবিটাও দেখেছি আমরা। তুমি এতদিন ধরে লড়াইয়ের ময়দানে ছিলে, এখন চ্যালেঞ্জ হচ্ছে শিবপুরের জন্য কি কি পরিকল্পনা? কারণ কর্মক্ষেত্র টালিগঞ্জ আর জয়ী হয়েছে শিবপুর থেকে, ডিস্টেন্স অনেকটা, কিভাবে তোমার প্ল্যানিং কি, মানুষ জানতে চায় এটা। যাতায়াত করি, মানে টলিগঞ্জে আমি শুধু নয়, আমাদের একটা বড় হয়ে আবার ইতিহাস আছে, সেটা অনেক বড়। শুধু এইটুকুই বলতে পারি যে যা শিখেছিলাম আমার হাওড়ার শিবপুরের মাটি থেকে, সেটা সোশ্যাল ওয়ার্ক হোক, ছাত্র রাজনীতির আন্দোলন হোক বা থিয়েটার হোক, সেটা ওই মাটিটা থেকে। আমার নাটকের দল ছিল পদক্ষেপ, থিয়েটারের দল, সেটা তো মঞ্চগুলোর খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর, সেগুলো ঠিক করা বাকি। লাইব্রেরিগুলো প্রায় বন্ধ এবং অচল। স্কুল যেখানে তুলে দিয়ে বলা হয় যে কম জানো, কম প্রশ্ন করবে, যে যত বেশি জানে তত কম মানে, ওই বিখ্যাত কথা, সেগুলো রয়েছে। এমার্জেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে যে কার্যত 500 বছরের পুরনো আমার এই শহরটাকে ডাস্টবিন বানিয়েছে তৃণমূল পরিকল্পনা করে। সেই কাজ শুরু করছো? কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, তুমি ভাবতে পারো ভোট হয় না, 2018 সাল থেকে বন্ধ, না রাস্তা, না ড্রেন, না ময়লা পরিষ্কার, মানুষকে ডাস্টবিনের একটা অংশ বানিয়ে দেওয়া হয়েছে, রোগ জীবাণু হয়ে মানুষ মারা যাচ্ছে। অথচ এই হাওড়া যেখানে দুহাত ভরে তৃণমূলকে কিন্তু দিয়েছিল, এই প্রত্যেকটা মানুষ যারা তৃণমূলের কথায় বিশ্বাস করে এবার একটু ঠকি, নিশ্চয়ই এবার আর ঠকাবে না, ঠিক এইটা ভেবেছিলেন, তাদের সঙ্গেও তারা নাগরিক প্রতারণা করেছেন। তৃণমূলের এমপি, এমএলএ, মন্ত্রী, কাউন্সিলর সবাই মিলে ঠকিয়েছে। গলি গলি থেকে তাদেরকে যারা বিশ্বাস করতেন তাদেরকে এই নাগরিক অসম্মানের একটা উত্তর দিলেন মানুষ। তারা এতগুলো বছর ধরে, 15 বছর ধরে মানুষকে ভুলেছিলেন, তাই মানুষ ঠিক করলো নির্বাচনের দিনে আমরা একদিনের জন্য ওদের ভুলে যাব বলে তারা পদ্ম ফুলের দিকে এগিয়ে এলেন, তাদের ভবিষ্যতের রাস্তা নির্মাণ করলেন। ওটা ভোট ছিল না, এবারেরটা ভবিষ্যৎ ছিল। ভয় আউট, ভরসা ইন। তো এই পুরোটাই এখান থেকে শেখা। এখানে হেলথ সেন্টারগুলো, 3-4টে হেলথ সেন্টার রয়েছে, বললাম যেখানে মায়েরা জন্ম দিতেন, সেগুলো বন্ধ, সেই কাজটা রয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত ওয়াকিবহাল এবং কড়া হাওড়ার ব্যাপার। মানে আমার সঙ্গে অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে, হ্যাঁ একটু আগেই ফোনে কথা হলো, তার কল মিস করে গেছিলাম, একটু বকাও খেলাম, বেশ হয়েছে বকা খেয়েছি, সেটা খাওয়াই উচিত। আমার আসলে ওই মানে হাওড়ার ওই বাড়ির মঞ্চে ছিলাম, সেখানে ফোন টোন কিছু ধরতে পারছিলাম না, অনেকক্ষণ ধরে মানুষ ছাড়ছিল না। সাংঘাতিক সক্রিয় এবং সজাগ তিনি, পরিষ্কার যিনি নিদান দিয়েছেন যে কোনো ক্ষেত্রে, দাদাগিরি হোক, স্বৈরাচার হোক, পাইয়ে দেওয়া হোক, বন্ধ করতে হবে। আর আমি নয়, আমরা শব্দটাকে
একদম মজবুত করে তুলতে হবে। ঠিক। পার্থক্য থাকতেই পারে, তার বলে ওই যে যে প্রথাটাকে তৈরি করা মানে হয়েছিল, কালচারটা ভাঙতে হবে, এই সংস্কৃতিটাকে এই ভাঙতে হবে। সংস্কৃতিটাকে ভাঙতে হবে, এবং সেই হিসেবেই তিনি প্রত্যেকটি ডিপার্টমেন্টে নানাবিধ পরিমার্জন করছেন। এবং পরিষ্কার আমরা 100টা বকা খাওয়ার জন্য প্রস্তুত, যে আরো কি করে ঠিক করতে হবে। কারণ একটু ভালো নয়, 34 বছরে চলছে না, চলবে না, ধর্মঘট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও করতে করতে তারা মানুষের যা যা নাগরিক অধিকার, মানুষের যা যা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, মিনিমাম পশ্চিমবঙ্গের মানুষ তো স্বর্ণালী কেউ কোটিপতি হতে চায় না। অল্পই খুশি। তিনি চান একটু রাস্তাটা ভালো হোক, একটু হাসপাতালটা ঠিক হোক, একটু স্কুলগুলো খোলা থাকুক, একটু জলটা আসুক, খাবার জল। তারা এটা চান যে পরিষ্কার পাড়াটাতে আমার ছেলেটা আর মেয়েটা আহত হয়ে না বাড়ি ফেরে, পাছে না কিছু হয়ে যায়, ক্রিমিনালগুলো জেলে থাকুক, আর একটু যেন মোটামুটি একটা মাইনে এটা খুব পায়। গুরুত্বপূর্ণ কথা। আমার জাস্ট মনে পড়ছে কয়েক বছর আগে হাওড়ায় জমা জলে ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গিয়ে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল, মানে মায়ের কোল খালি হয়ে গিয়েছিল। তো আবারও বর্ষাকাল আসছে, আবারও রাস্তায় জল জমবে, তাহলে অত্যন্ত দ্রুততার সঙ্গে মানে তোমারও কাঁধে একটুখানি ব্যথা লাগা উচিত মাঝে মধ্যে। এত চাপ একদমই, মানে রয়েছে। সেটা যে সামনে বর্ষা আসছে এটা ভয়ঙ্কর চিন্তা। মানুষ ভেলা নিয়ে বেরোয়, কর্পোরেশন, কি অবস্থা। নির্বাচন বন্ধ। দ্রুততার সঙ্গে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে ওয়াকিবহাল, এবং তিনি সজাগ করছেন যে কিভাবে কর্পোরেশন ইলেকশনটাকে, কারণ নতুন সরকারের মধ্যেও তো পরিষ্কার অফিসারদের বাধ্য করেছিলেন এনারা যে আপনাকে চোখ বন্ধ করে অন্যায়টাকে দেখতে হবে বা মানতে হবে, নাহলে আপনার চাকরি চলে যাবে। অত্যন্ত যোগ্য সরকারি অফিসাররা, অত্যন্ত যোগ্য যারা পুলিশ কর্মীরা রয়েছেন, তাদেরকে দিয়ে ক্রমাগত এই প্রেশার তৈরি করা হয়েছে এবং গণতন্ত্রকে বিধ্বস্ত করা হয়েছে, সংবিধানকে অসম্মান করা হয়েছে। চেঞ্জ হচ্ছে। এবার সেই বিষয়টার কাজ ভারতীয় জনতা পার্টির যে সরকারের কাছে তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তা নতুন করে সবার আগে ওই ধুলো ময়লাগুলোকে পরিষ্কার করছে, না হলে আবার সেই সিস্টেম রান করবে। তো পাহাড় প্রমাণ কঠিন কাজ, এবং তার সঙ্গে সঙ্গে মানে কাজ কি ডেফিনেটলি শুরু করতে পেরেছো? প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রথম দিকে, আজকেই জাস্ট শপথটা নেওয়া হলো। শপথ নিই ডাইরেক্ট স্টুডিওতে। তো এবং তারপর একটু আগেই যে ভিডিওটা চলছিল, আমার যখন টেনে হিঁচড়ে তোলা হচ্ছে, আমি তো আমার কথা বলতে যাইনি, একদম মানুষের কথা। আমার মতো অনেকেই যারা বলতে গেছেন তাদের টেনে হিঁচড়ে, মানে বন্য প্রাণী যারা ক্ষতি করে, যাদের দেখে মানুষ ভয়টায় পেয়ে যায়, যেন সেই ধরনের কোনো কাউকে ধরা হচ্ছে। তবে হ্যাঁ, নেপথ্যের গল্পের ইঙ্গিত কিন্তু সেই দিনগুলোতেই পাচ্ছিলাম, যখন বারবার গ্রেপ্তার হতে হতো মানুষের কথা বলে আমাদেরকে। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর যে পুলিশ অফিসার নিজের চাকরি বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে আমাদের টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তুলতেন, আজ জানাচ্ছে স্বর্ণালী দরজাটা বন্ধ হয়ে গেলেই, মিডিয়ার ক্যামেরাটা সরে গেলেই তারা হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলতেন, রুদ্রনীল বাবু ক্ষমা করে দেবেন, অন্যায় করছি জানি, কিন্তু পরিবার ভেসে যাবে, না হলে কোথায় পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি আরো পরিশ্রম করুন, আরো লড়াই করুন, পশ্চিমবঙ্গের মানুষের মতো আমরাও বদলটা চাই। আমরা ক্রিমিনালকে স্যালুট ঠুকতে চাই না, আমরা এই হাত দিয়ে তাদের হাতে হাত করা পড়াতে চাই। মানে পুলিশের এই মিডল টায়ার এবং মানে একদম যারা তৃণমূল স্তরে মাটিতে নেমে যারা কাজ করেন, তারা অনেক রিলিফড। আমি বন্ধ করার ক্ষেত্রে, ক্যামেরা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বা সবকিছু চেঞ্জ হওয়ার পর এই যে আপনি বলছেন যে মানে তুমি বলি মানে যে কথাগুলো বলছো, সেটা তো এখন দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিতেও অনেকে বলা শুরু করেছে। এখন যতক্ষণ সরকার ছিল ততক্ষণ তাদের থেকে অনুগত আর কেউ নয়, সবসময় পাশাপাশি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে রয়েছে, প্রচারে যাচ্ছে, মিটিংয়ে যাচ্ছেন এবং প্রকাশ্যে বলছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। আজ রাতারাতি সরকার চলে যাওয়ার পর থেকে, চৌঠা মের পর থেকে তারা বলছেন যে তাদেরকে নাকি বাধ্য করা হয়েছে। তারা বলছেন কেউ আমি জানি না, বাধ্য করলে তাহলে তো সবাইকে বাধ্য করতে হতো, তাহলে মুষ্টিমেয় একটা শ্রেণী, তারাই কি করে শুধুমাত্র বাধ্য হয়ে গেলেন দিনের পর দিন? তারা আজকে বলছেন যে কথা তুমি এত বছর ধরে বলে এসছো, কাজের জায়গায় এত রাজনৈতিক ইন্টারফিয়ারেন্স কেন? তারা আজকে বলছেন, কেউ টিকিট নিয়ে লড়ে, কেউ প্রচারে গিয়ে। মানে এদের এই চেঞ্জটাকে কিভাবে দেখছে রুদ্রনীল ঘোষ, বিধায়ক রুদ্রনীল ঘোষ? আমি এটা নিয়ে কয়েকটা লাইন লিখেছি, একদম শেষেই বলবো, আচ্ছা একটু সুযোগ দিও। আচ্ছা। আমার কারোর উপরে অভিমান নেই, প্রতিহিংসা নেই, রাগ নেই, তবে মনে আছে
তোমার কথা ধরেই বলি, যে আরামগুলো না পেলে মানুষ হিসেবে আরো অনেকটা নিজের অন্তরের কাছে ভালো থাকা যেত, সেগুলো যদি অনেকে না করতেন ভালো হতো। 2021 ভবানীপুর থেকে আমি প্রার্থী হলাম, দল জানালো যে ভবানীপুর থেকে তোমাকে লড়তে হবে। যে অন্যায় চলছিল সেই অন্যায় যা মানুষ বলছিলেন সেগুলোকে নিয়েই অন্যান্য ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা তাদের সঙ্গে লড়াই করতে নামলাম এবং 3 বার মার খেলাম। আমি এখনো আমার এই হাতটা সত্যি কথা বলছি তুলতে পারি না, অভিনয় করতে গেলে আমার মানে কষ্ট হয়, আমি এর ওপরে আর তুলতে পারি না, লক এখনো, ওষুধ খাই। তো যাই হোক, আমি সেই সময় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অধঃপতনের মানে যে সুনাম, যে গুণ, সেখান থেকে একটা ভয়ঙ্কর জায়গায় যে চলে যাচ্ছে আমরা যে কজন দেখতে পেতাম, হয়তো সবার সব কথা বলবার সুযোগ হয় না বা সাহস সঞ্চয় করতে পারেন না, তাদের আমি দোষ দিচ্ছি না, বাকিটা তাঁরা বিচার করবেন। সেই সময় যখন আমি চিৎকার করে বলতাম যে এখানে মাফিয়া রাজ চলছে, এইভাবে ভারতবর্ষের কোনো সংস্কৃতি জগৎ, কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, কোনো ইন্ডাস্ট্রি চলে না, চলতে পারে না, ক্রমাগত ক্ষতি হচ্ছে। এবং আমি যে কথাগুলো বলছিলাম একটাও আমার কথা নয়, আমাদের কথা, আমাদের আর্টিস্ট, আমাদের টেকনিশিয়ান, ডিরেক্টর যারাই রয়েছে তাদের সবার কথা, কারণ গভীরের সমস্যাগুলো আমি জানি। তো আমাদের টেকনিশিয়ানদের বাধ্য করা হয়েছিল রুদ্রনীল ঘোষকে, প্রথম মিছিল বেরিয়েছিল বয়কটের মিছিল, বয়কট রুদ্রনীল ঘোষ। কি ভয়ঙ্কর! টলিগঞ্জ টেকনিশিয়ান ক্ষেত্রে বয়কট বলে মিছিল। টেকনিশিয়ান স্টুডিও থেকে উত্তম কুমারের স্ট্যাচু, টলিগঞ্জের মোড়, সেই অবধি কালো ব্যাজ পরিয়ে মিছিল করা হয়েছিল। আর সেই মিছিল থেকেই, মিছিলে হাঁটা আমার টেকনিশিয়ান ভাই, যাদের সঙ্গে চা ভাগ করে খেতাম একই ভাঁড়ে, এখনো খাই। তারা আমাকে চৌঠামের পর এখন তারা না, সেই টেকনিশিয়ান ভাই আমাকে বলছে যে ভাই ক্ষমা করিস, তোর বিরুদ্ধে আমায় হাঁটতে হচ্ছে, নাহলে আমার গিল্ড কার্ড যেটা দেখিয়ে কাজ করতে হয় সেটা বন্ধ করে দেবে। ওরে বাবা, কষ্ট হচ্ছে কিন্তু হাঁটছি, এতটা দাপট তাদের। দুর্ভাগ্যজনক যে সেই সময় যদি তারপর যাদের ঘর পুড়ল, তারপরে যাদের অত্যন্ত গুণী, তারা যাদের স্টুডিওতে ঢুকতে হতো মাথা নামিয়ে, বিশ্বাস রেখে কারুর ওপরে, তাদের কাছে যখন মাথা নামাতে হলো আমার খুব কষ্ট হতো যে তাদেরও তো জ্বলছে আগুন বুকের ভেতরে। তারা তো গুণী মানুষ, তারা সম্মানিত পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, লেখক, কিন্তু ওই দাদারা ঠিক করে দেবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই এই কাজগুলো করাচ্ছেন বা ঘটাচ্ছেন। একবারও যদি এই গুণী মানুষের আরেকটু সাহস সঞ্চয় করে মুখ খুলতেন, তো তাহলে একে ব্যান করে দাও, ওকে বসিয়ে দাও, এই মাফিয়াদের নোকগুলো এত বড় হতে পারতো না। সেদিন বয়কট হয়েছিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, স্বাভাবিক প্রশ্ন, তারা সেই সময় মুখ খুলতে পারেননি, তারা বয়কটের এই কালচারে মুখ খুলতে পারেননি, অথচ তারা, আমি দেখেছি কয়েকজনকে দেখেছি যে কেন্দ্রের সরকারের সমালোচনা করার সময় তারা খুব স্ট্রেট কাট বলেন, তারা এসআইআর এর অপব্যাখ্যা করার সময় খুব স্ট্রেট কাট বলেন, তারা তৃণমূলের কংগ্রেসের থেকে তারা বলেন কোনো সুবিধা তারা পাননি, অথচ তারা বিজেপিকে আক্রমণ করার জন্য কোনো কসুর রাখেন না। আমি বলছি এদের কি এত সহজে একটা ব্র্যাকেটে ফেলা যায়? আমি জানি না, মানে আমার তোমার থেকে জানার কথা। এদের 3 জন রয়েছেন। এখনো কিছু মানুষ মনে করেন যে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম হবে লেনিন, তাদের বিশ্বাস। তো লেনিনের ভূত হতে পারে, হ্যাঁ, তারা বিশ্বাস করেন, তাদের কথাবার্তা শুনলেই মনে হবে যে লেনিন, এটা তাদের ঔদার্য, সেটাকে আমি সম্মান করি ভাবনাকে। তারপরে কিছু মানুষ রয়েছেন যারা জানেন এটা অন্যায়, জানেন এটা খারাপ, কিন্তু পাছে যদি আমার
আমার কাজটা কমে যায়, তো তাহলে আমার জীবনে যে স্বাচ্ছন্দ্যটা এসেছে, দেখো প্রয়োজনের উপরে স্বাচ্ছন্দ্য, ঠিক। বিলাসিতা, আর এগুলো না একটা অদ্ভুত কি বলবো, একটা অভ্যাসের মতো, সেটা অনেকে ছাড়তে পারেন না। যে বিরিয়ানিটা সেই জন্য যখন সাথে পাচ্ছে থাকার দরকার পড়ে না তারা, হ্যাঁ তারা না সাথে থাকেন, পাঁচে থাকেন না। আচ্ছা, সাথে থাকেন ক্ষমতার সাথে। সাথে থাকেন, পাঁচে থাকেন না, কারণ পাঁচে তার অসুবিধা হয়ে যায়। তারা চাইলেই পারতেন, তারা এত বড় বড় চেহারা, এত গুণ, তাদের বাদ দিয়ে কোনো কিছু হওয়া সম্ভব নয়। অ্যাবসলিউটলি, সেটাই তো প্রশ্ন। আমি বিস্মিত হতাম, আমি কষ্ট পেতাম তাদের দেখে। কাউকে নাম নিয়ে বিপদে ফেলতে চাই না, তাদের দেখে যে এনারা যদি একটু সিদ্ধানা টান করতেন, যদি 1 মাস যদি শুটিংটাকে তিনি দূরে সরিয়ে রাখতেন প্রেসার একদম, তৈরি করবার জন্য একদম। তারা, তো তাহলে আজকে এই দাঁত নখ বড় করে এরা সবাই এর শরীর রক্তাক্ত করে দিতেন না। এবং সত্যজিৎ, ঋত্বিক, মৃণালদের এই এত গুণী মানুষ যারা পৃথিবীর সম্মান অর্জন করেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রিটা এত আহত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত হতো না, অর্থনৈতিকভাবে এবং ভেঙে তারা গেছে। তো জানতেন রুদ্রদা, তারা জানতেন যে রুদ্রনীল ঘোষ এবং আরো অনেকে, কয়েকজন, আমি তোমাকে প্রথম সারিতে রাখলাম, যে এদের কতটা গুণ রয়েছে, কতটা ট্যালেন্ট রয়েছে, কোন জায়গায় কি যোগ্যতা রয়েছে, কি সুযোগ পেতে পারেন এনারা, যারা বাইরে গিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করে আসছে, নিজেদের ঘরের জায়গাতে তাদের পাশে একটুখানি দাঁড়াতে পারলেন না। তারা ইন্ডাস্ট্রির দায় ভার বহন করে নিয়ে বসে আছেন, তারাই ইন্ডাস্ট্রি হয়ে বসে আছেন। কোথায় ছিল সেই মেরুদণ্ড? তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো তাদের উজ্জ্বল উপস্থিতি দেখতে পাওয়া যেত। স্বর্ণালী, আমি জানাচ্ছি তোমার এই প্রশ্নের পরে, পশ্চিমবঙ্গে যে অচলাবস্থা এবং অন্যায় তৈরি হয়েছে, যার মধ্যে আমার শিল্প সংস্কৃতি জগৎটাও পড়ে। অনেকেই জানেন যে বনি কাপুরের প্রযোজনায় অজয় দেবগঞ্জের সঙ্গে আমি ময়দান বলে সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম, এবং সেটা বহুল প্রশংসিত হয়েছে। হ্যাঁ, ওই ধরনেরই কিছু আর কি। এবং তারপর কিন্তু আমার কাছে ওখান থেকে অনেক ডাক এসেছে, একটা কাজ করলে কোটি টাকার উপর পাবো। তখন আমার ব্যাংক অ্যাকাউন্ট তলানিতে, আমার গাড়ি বাড়ি আমার বেচতে হয়েছে। আমি যাইনি স্বর্ণালী এই মাটিটার জন্য। এই কয়েক মাস আগেও দক্ষিণ ভারতের অন্যতম একজন সেরা পরিচালক সলমান খানের একটি সিনেমার জন্য আমাকে বলেন, আমি যাইনি স্বর্ণালী। এই আমিটা একা আমি নই, আরো অনেক এমন আমি আছেন যারা লুট করছেন মানুষকে। তার শেষ পরিণতিটা, যেটা ভগবান শ্রী রামচন্দ্র লিখে চলে গেছেন, যে রাবণদের এইভাবেই দম্ভের পতন হয়, সেইটার জন্য লড়াই করে গেছি। আমার হলফনামাতে লোকে দেখে বিস্মিত হয়েছেন যে মাত্র কটা টাকা পড়ে। তো আমার কোনো লজ্জা হয়নি। অনেকে বলেছেন যে গাড়ি বাড়ি বিক্রি হয়েছে, এটা না বললেই হতো, না এলাম, এটা তো বাস্তব। ঠিক। দাঁড়িয়ে বেশ কিছু মানুষ উপভোগ করেছেন এটা, তারা ফুলমালা দিয়েছেন। এখন আমি দোষ দিচ্ছি না তাদের, যারা একটু চাইলেই পারতেন। আমি এই সময় এখন ফোনগুলো আসছে কিনা বলো আমি আমাকে। সৃজিত মুখার্জিকে বারবার ধন্যবাদ দেব, কারণ সে বারবার চোখ রাঙানি উপেক্ষা করে সে কাজ দেওয়ার চেষ্টা করেছে। আমি নিজেই রাজনৈতিক কারণে একটা পেরেছি, বাকিগুলো পারিনি। ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সমীরণ প্রযোজক পরিচালক, তারা মিলে গৃহপ্রবেশে কাজ দিয়েছিল, তো তাদের ধন্যবাদ জানাবো। এসকে মুভিজ, অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, পরমব্রতর পরিচালনায় লন্ডনে শুটিং হয়েছিল। বোধ করি লন্ডনে হয়েছিল বলেই আর কি সুযোগ পেয়েছিলাম। আমি 5 বছরে 365 দিয়ে মানুষ গুণ করুক 70 দিন কাজ করেছি। আর ওই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের জয়ব্রতদের সিনেমা, যেটা নন্দনে এখন লাগতে চলেছে, এই দ্য একাডেমি অফ ফাইন আর্টস, যেটা রিলিজ হয়ে আটকে দিয়েছিল, মাত্র 70 দিন কাজ করেছি। 365 ইন্টু 5 বছর,
তার ফলাফল হচ্ছে এটা। মানে তোমার এই অবস্থা, এবং আর আমি বলি কি গণশত্রু বলে একটি সিরিজ, সেখানে দুদিনের কাজ করেছিলাম, তাও সেই কাজটা থেকে ফতোয়া গেছিল যে ওকে নেওয়া যাবে না, ওর হোর্ডিং, ওর পোস্টার, খবরের কাগজ কোথাও বেরোবে না, কি কারণ ও অবস্থা? বিজেপির মুখ, ও বেরোবে না। না, অনেক আমি দেখলাম যে অনেক মানে পরেও যেগুলো ছবি রিলিজ হয়েছে অনেক ক্ষেত্রে প্রচার প্রমোশনের ক্ষেত্রে আমার মনে হতো, এবং ডেফিনেটলি তুমি আজকে হয়তো বলতে পারবে, যে মনে হতো যেন যে সব ক্ষেত্রে সব জায়গাতে ফ্রন্টে রুদ্রনীলকে না রাখলেও চলবে, যেখানে তোমার চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বারবার এরকমও ঘটেছে। হয়েছে। আমি তো জানতাম না, যে প্রথমবারও জানতাম না যে দল আমাকে টিকিট দেওয়ার মনস্থির করবে, হ্যাঁ। এবারও আমি জানতাম না যে দল আমাকে টিকিট দেওয়ার মনস্থির করবে। আমার মনে হয়েছিল প্রচুর লড়াই থাকে ইলেকশনে, নানান ধরনের কাজ থাকে, কোনো না কোনো কাজে এইটুকু আস্থা অর্জন করতে পেরেছি যে না, এত বড় ভরসা একটা করা দলের যায়। কাছে, আমার রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বের কাছে। তারা বোধহয় দেখছেন যে আমি মানুষের হয়ে কথা বলবার ক্ষেত্রে কোনো ফাঁকি রাখিনি। তো যাই হোক, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি প্রচুর মানুষ রয়েছেন ক্যামেরার প্রবলেম সামনে কি এবং সলভ পেছনে। হচ্ছে? কারণ রিসেন্টলি আমরা গতকালই যে খবর পেলাম, একটা বোধহয় তোমাদের মিটিং হয়েছে, সেখানে রূপাদি, তুমি, আরো অনেকে সেখানে, পাপিয়াদি সেখানে ছিলেন, হিরণ পাপিয়াদি ছিলেন, হ্যাঁ। শপথের সময় হয়েছিল বলে উনি আসতে পারেননি। তো একটা তো মনে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে কথোপকথন সম্মানীয় হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি 3টে দপ্তরকে ডেকেছিলেন, মানে তার শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি, এবং এই বিভাগের যারা মানে খুব দায়িত্ব নিয়ে যাদের কাজ করার একটা অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা ছিল বা আছে, সেই ধরনের মানুষদের ডেকেছিলেন, যে এমার্জেন্সি কিছু বিষয় আসছে, যেমন যারা এতদিন ধরে এই সবকটি ক্ষেত্রে মানুষকে অস্থির করে রাখতেন, অরাজকতা তৈরি করতেন, অন্যায় তৈরি করতেন। ওই হয় না 6টায় আমি রোজ ঘুম থেকে উঠতাম অ্যালার্ম দিয়ে, তারপর ঘড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে 6টায় উঠছি, ঠিক সেইভাবে তারা রোজ অত্যাচার করতেন, লুট করতেন, অন্যায় করতেন, এই বিভিন্নভাবে। এখন পালাবদল হয়ে এখন গেছে। পালাবদলের পরে তাদের এখনো সেই অভ্যাসটা কিছু রয়ে গেছে, এবং এখনো বাবা। দাঁত নখ তারা খোঁচাচ্ছেন। হ্যাঁ, এখনো টলিউডের সবে তো সরকার গঠনের পদ্ধতি মানে শুরু আর কি, হয়েছে। আমি বলি না, নুয়ে মানে যতটুকু চুইয়ে, মানে এখনো যতটুকু রয়েছে, যতক্ষণ না পর্যন্ত নতুন কমিটি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতখানি ক্ষমতা ছিনিয়ে নেওয়া যায়, মুখ একদম। থেকে যতখানি খাবার ছিনিয়ে নেওয়া যায়। এখন ওই টুকটুক করে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন খুব সুচারুভাবে। কিন্তু একটা খবর আছে, আমি বলবো তোমায়, ছোটা বিশ্বাস নাকি যোগাযোগ রাখার চেষ্টা করছে তোমার সঙ্গে, রুদ্রনীলের সঙ্গে নাকি আলাদা করে মিটিং করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় বসার চেষ্টা করছে, এগুলো ঘুরে বেড়াচ্ছে আর কি আমিও বাতাসে। শুনছি, আমার কাছে একটি কল এসেছিল, ট্রু কলারে আমি দেখলাম যে ছোটা বিশ্বাস নাম হচ্ছে, ছোটা ওই আর কি। তো যাই হোক, ফোন ধরবার একটু সময়ের তো অভাব হয়েছে। ধরো এখন যখন তোমার সঙ্গে কথা বলছি, বা মানুষজনের সঙ্গে যখন কথা বলতে হচ্ছে, বা বিধানসভার কাজ, বা তখন তো ধরতে পারছি না। তো এরকম যা। কিছু কিছু মিস কল আসছে, কিছু তো এবং তাহলে ট্রু সুযোগ- কলারে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই যে অরাজকতার যে পরিবেশটা সুচারুভাবে করবার একটা চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে যথেষ্ট রকম ওয়াকিবহাল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তিনি ডেকে পাঠিয়েছিলেন আমাদের এমএলএদের, এই সংশ্লিষ্ট বিভাগের যারা বোঝেন বা জানেন, এই জানাগুলো হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এটা কালেকটিভ ফর্ম তৈরি হয়, যাতে যারা তথ্য সংস্কৃতি দপ্তরের যারা সচিব রয়েছেন, ঠিক তেমনই অন্য বিভাগগুলোরও তাদের হয়েছে, সঙ্গে কথা বলা। তাদের একটা সঙ্গে স্ট্রেট প্রশ্ন করি রুদ্রদা, আজকে ইমিডিয়েট একটা মিটিং যা হতে চলেছে। বুঝেছি। পূর্ণাঙ্গ বিজেপির মঞ্চে, মানে বিজেপির দলীয় মঞ্চ, তোমাদের কোনো দলীয় প্রোগ্রাম, সেখানে না দাঁড়ালে, না থাকলে তারা কাজ পাবে না বা বয়কটের তালিকায় যাবে, এইরকমটা হবে না তো? স্পষ্ট করে দিয়েছেন তো মানে মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য, ছবি তোলার জন্য, কোনো প্রয়োজন তার নেই। বাড়ির প্রোগ্রামে যাওয়ার জন্য, দলীয় প্রোগ্রামে কোনো যাওয়ার প্রয়োজন জন্য। নেই। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এই দুজন স্পষ্ট করে দিয়েছেন যে নিজের লোক, কাছের লোক, তার মানেই যে কাজের লোক, এটি বাদ। এটা নয়। যিনি যোগ্য, যিনি কাজের লোক, তিনি কাজের লোক।
আচ্ছা, রুদ্রনীল ঘোষকে ফোন করতে হবে নিয়মিত, তাকে নিয়মিত ফোন করে ফলো আপ করতে হবে। রুদ্রদার সঙ্গে ভালো র্যাপো না থাকলে তাতে আমি রেগে যেতে পারি, এইটা বলতে পারি। কাজ পাবেন এরকম ব্যাপার রয়েছে? না না, না বরং একদমই না। উল্টোটাই? আমার নিজেরই মানে কাজ কেমন করে করে আর কি, মাঝে মাঝে যেভাবে কাজ থেকে এরা সরিয়ে দিয়েছিল, পেটে ভাত কেড়ে নাও তবেই এদের মুখ বন্ধ হবে। উল্টে খালি পেটে যে চিৎকার আরো বেশি করে মানুষের কণ্ঠস্বর পাওয়ারফুল হয়ে ওঠে, সেই সিলেবাসটা বোধহয় ওদের জানা ছিল না। আমি একটা বাইট শোনাবো। আজকে যখন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, তার সঙ্গে হিরণ এবং আরো একজন, আরো কেউ ছিলেন না, এই চারজনই, পাপিয়া অধিকারী, হিরণ, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, যখন তাদের মিটিং এর বিষয়টা সামনে আসে তখন সেইটা নিয়ে একটা রিয়াকশন চেয়েছিলেন সাংবাদিকরা সায়নী ঘোষের কাছ থেকে। তো তিনি কি বললেন একবার শোনাবো, ঝট করে শুনুন। টলিউডে সকলে এবার খুলতে বলুন না, খুলে যদি পরিবর্তন আনতে পারেন, টলিউডকে যদি হলিউড করতে পারেন, তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হবে? অবশ্যই করুন। আমরা চাই যে প্রগতি হোক। বিধায়ককে দায়িত্ব দিয়েছে টলিউড পুনরুদ্ধার করবার এবং তার গৌরব ফিরিয়ে আনার, এটাকে আপনি কি? তারা টলিউড উদ্ধার করতে পারবেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু নিজেদের ক্যারিয়ার ডেফিনেটলি পুনরুদ্ধার করবেন। সায়নী ঘোষ বলছেন যে কতখানি টলিউডের পুনরুদ্ধার হবে আমি জানি না, কিন্তু নিজেদের কেরিয়ার পুনরুদ্ধার তারা করতে পারবেন। উত্তর দিতে চাও? আমার মনে হয় যে একটু যে ফলাফল মানুষ জানিয়ে দিয়েছেন তা দিয়ে মন খারাপে বোধহয় সায়নী একটু চঞ্চল হয়ে রয়েছে। এগুলো চলমন আনমনা হয় বলে তো হ্যাঁ যা খুশি বলা যায় না। না না, তৃণমূলের তো এটা সৌজন্য বা শিষ্টাচার, যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, তো অভ্যাসের মধ্যেই রয়েছে। মানে সায়নী তো নিজে থেকে কিছু বলছে না, একটা অভ্যাস একটি দলের, যা এবং যেভাবে বলাতে বলে সেই অভ্যাসের মধ্যেই রয়েছে। তবে সায়নীর সঙ্গে ওর দলের বাকি যারা ওর মতোই ইন্ডাস্ট্রির মানুষ, তাদের সঙ্গে বোধহয় আমার মনে হয় ওর কম যোগাযোগ রয়েছে। ও বোধহয় জানে না যে সেটা রাজ চক্রবর্তী হোক, দেব হোক, সোহম হোক, বাকি সবাই আমার সঙ্গে যোগাযোগও করেছে। সেটা কবে? চৌঠামের পর? হ্যাঁ, কাল অবধিও সব যোগাযোগ হয়েছে এবং তৃণমূলের প্রচারে যারাও মানে গেছেন এবারে তারাও যোগাযোগ করেছেন। হ্যাঁ, এবং তারাও একসঙ্গে কি করে কাজ করা যায় সেটা বলছিলেন। বেশ, ও বোধহয় জানে না এইভাবে একই দলের মধ্যে এত ভাগ থাকলে আমি বলবো ওকে একটুখানি খবর নিয়ে একটু মিটিয়ে নিতে। ওদের দলের প্রচুর এমপি, প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, তারা শুভেচ্ছা জানিয়েছেন আমাকে, কারণ তারা আমায় চেনেন এবং আমি কতটা কি করতে পারার ইচ্ছা রাখি বহু আগে থেকে সায়নীও জানে। দেখবেন ও কদিন পর অন্য কথা বলবে। ভালো মানুষ, নিশ্চয়ই অন্য কথা বলবে। চঞ্চল হয়ে রয়েছে তো এখন, খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট পরে আদালতে চলে যাচ্ছেন, এই হয় এগুলো। আমি জানি না যে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কারা কত অন্য কথা বলবে। আমাদের সময় শেষ হয়ে এসছে। তবে শেষ করার আগে, যখন রুদ্রনীল ঘোষ এখানে রয়েছে, কাজের চাপ থাকবে, এখন কাজের আরও চাপ বাড়লো, নিজের এলাকার দায়িত্ব, বিধায়কের দায়িত্ব, এর মাঝখানে কতখানি ছবি আঁকা, কবিতা লেখাগুলো হবে আমি জানি না। তাই আমি আজকে আগে ভাগে আমার জন্য এবং আমার অডিয়েন্সের জন্য দুটো চারটে লাইন শুনি। নতুন কিছু লেখার সময় পেলে? কয়েকটা লাইন লিখছিলাম, লিখতে কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। প্রথমেই মানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যারা বলে ফেলতেই হয়, যারা আমাদের নতুন বিধায়ক বন্ধুরা, তারা সবার আগে বলেছে কবিতা কই। তারপর নবান্নে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতে গেছি, সেই সময় যারা আমাদের আমলারা রয়েছেন, আইএস আইপিএসরা, তারা খুব কড়াভাবে বলেছেন কবিতা কোথায়। বেশ, আজকে আমার পাড়াতে যখন পাড়ার মানুষজনের সঙ্গে রয়েছি, তারা সবাই এই অভিযোগ করেছেন কবিতা কই। বেশ, শুনি তাহলে। আমি এইটুকু বলবো যে কবিতা প্রস্তুত হচ্ছে, একটু সজ্জিত হচ্ছে, নিশ্চয়ই সে সপরিবারে দেখা দেবে। তার আগে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম
সেই বিষয়ের কথা একটুখানি সামান্য কয়েকটা একদম, লাইনে একদম, বলছি। আবার বলছি, কারুর ওপরে আমার মান, রাগ, অভিমান কিচ্ছু নেই। যা যন্ত্রণা পেয়েছি, স্বাগতম। শুনি। আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, এড়িয়ে চলতে কাল আজ হাততালি। কাল যারা ভুলেছিলে আজ এলে কাছে, কাল যারা ভুলেছিলে আজ এলে কাছে। আমিও সব গেছি ভুলে, তবু কিছু মনে আছে। রাগ নেই, ক্ষোভ নেই, নেই অভিমান। চলো একসাথে গাই তবে বন্দে মাতারাম। অসাধারণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।